আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভারতীয় ভিসা এখন ওপেন হয়ে গেছে। মানে আগেও ছিল ওপেন, কিন্তু সেটা আগে ছিল চিকিৎসার জন্য যারা যেতে চাইতেন তাদের জন্য, এবং যারা ব্যবসায়িক কাজের জন্য যেতে চাইতেন অথবা শিক্ষার জন্য, এগুলো খোলা ছিল। কিন্তু পর্যটনের জন্য ভারতীয় ভিসা এতদিন, গত 2 বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ ছিল। হঠাৎ করে যখন খুললো, গত 28 তারিখ থেকে তার আবেদনপত্র নেওয়া শুরু করলো, একটা ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হলো। এখন এই ভয়ঙ্কর দৃশ্যটা কি? দূতাবাসের যে এখানে আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হয়, সেই যমুনা ফিউচার পার্ক, তার সামনে 1 কিলোমিটারেরও বেশি লম্বা লাইন। এবং প্রথম দিনে, এটা তো অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, প্রথম দিনেই 24 ঘন্টায় 1,40,000-এরও বেশি সংখ্যক মানুষ ভিসার জন্য আবেদন করেছে। কি বুঝলেন? আমরা গত 1.5 বছর 2 বছর ধরে একটা স্লোগান বাংলাদেশে বহুল উচ্চারিত হতে দেখেছি। সেই স্লোগানটা কি? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। মানে আমরা দিল্লির সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না, আমরা ভারতের সঙ্গে কোনো সম্পর্কই রাখবো না। ভারত খুব খারাপ দেশ, ভারতে আমরা যাব না, ভারতে যাওয়ার দরকার নাই, ভারতীয় পণ্য ব্যবহার করব না। নানা ধরনের উত্তেজনা তৈরির জন্য নানা ধরনের চেষ্টা দেশ থেকে বিদেশ থেকে বারবার করা হয়েছে। মানুষ তার দ্বারা প্রভাবিত হয়েছে কি হয়নি বোঝা যায়নি ভালোভাবে। কিন্তু এবার আমরা এই যে দৃশ্যটা, যে ভারতীয় পর্যটন ভিসা, এদের কিন্তু কোনো না গেলেও চলে। গত 2 বছর কিন্তু এনারা কেউ যান নাই, মানে পর্যটনের জন্য, বিনোদনের জন্য, যেটা নাকি খুব জরুরি কোনো ব্যাপার না, সেটার জন্য 24 ঘন্টায় প্রায় 1.5 লাখ মানুষ হুমড়ি খেয়ে পড়েছে ভারতীয় ভিসা পাওয়ার ওয়েবসাইটে। সার্ভার হ্যাং হয়ে গিয়েছিল এক পর্যায়ে। এই মানসিকতাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই আলোচনাই করতে চাই। দেখুন, গত এই যে 2 বছর ভারতে তারা কোনো পর্যটন ভিসা দেয়নি, না দেওয়ার কারণে ভারতে পর্যটকের সংখ্যা দারুণভাবে কমে গিয়েছিল। আমরা জানি বিভিন্ন তথ্যের সূত্রে, আমাদের খবর যেটা আছে, ভারতে প্রতি বছর যত লোক পর্যটক যায় বিভিন্ন দেশ থেকে, তার মধ্যে সবচেয়ে বেশি লোক যায় বাংলাদেশ থেকে। কেন যায় এরা? যায় একটা মাত্র কারণ, আমি যেটা বুঝি আর কি, পর্যটকদের জন্য, যে এর চেয়ে কম খরচে অন্য কোনো দেশে বাংলাদেশের পর্যটকদের যাওয়ার সুযোগটা নাই। আমাদের দেশের 3 দিকে হলো ভারত, একদিকে সমুদ্র, আর সমুদ্রের পাশে ছোট্ট একটু দিক আছে যেটা হলো মিয়ানমারের সীমান্ত। মিয়ানমারের সীমান্ত দিয়ে পর্যটনের উদ্দেশ্যে মিয়ানমারে যাওয়া যায় না। আর এখন ওই সীমান্তটা খুবই উত্তপ্ত, ওখানে রোহিঙ্গাদের, ওখানে তারা এসেছিল, ওটা আরাকান আর্মিদের দখলে আছে, ওখানে যুদ্ধ চলছে, ওখান থেকে কেউ যায় না। তাহলে একমাত্র আমার দেশ থেকে বিদেশের যে কোনো জায়গায় আপনি যেতে চান, প্রথমে আসবে ভারত, সীমান্তটা পার হলেই ভারত। কাজেই ভারতের প্রতি একটা বিশেষ আগ্রহ মানুষের মধ্যে থাকতেই পারে, এবং সবচেয়ে কম খরচে এখানে যাওয়া যায়। আপনি যদি স্থল পথে যান, যে ভারতের যেখানে আপনি যাবেন, আপনি 1.5-2 হাজার টাকা খরচ করলে আপনি কিন্তু ভারতের এই শহর পর্যন্ত যেতে পারবেন। এখান থেকে বিভিন্ন পথ দিয়ে যাওয়া, কলকাতা দিয়ে যাওয়া যায়, ওইখান দিয়ে আপনার কি বলে শিলিগুড়ি দিয়ে যাওয়া যায়, ওদিক দিয়ে যদি কেউ দার্জিলিং যায় তারা ওদিক দিয়ে যেতে পারে, ওদিক দিয়ে আগরতলা যাওয়া যায়, খুব সহজেই যাওয়া যায়, খুব বেশি একটু দূরত্ব নয়। আর যদি আপনি বিমানে যান, তাহলে তো কলকাতা যেতে মানে উঠতে উঠতে বিমান নেমে যায়, মানে 40 মিনিটের বেশি লাগে না বিমানে। কাজে এটা কাছে, খরচ কম, ওখানে ভাষার সমস্যাটা কম। বাংলা ভাষা, আপনি যদি পশ্চিমবঙ্গে থাকেন বাংলায় কথা বলতে পারবেন, এর বাইরে গেলে হিন্দি, ইংরেজি। আমাদের দেশের মানুষরা বাংলার পরে হিন্দি ভালোই বুঝে, হয়তো বলতে পারে না, বুঝে। কাজেই সেটাও একটা কারণ কিন্তু হতে পারে। সাংস্কৃতিক একটা যোগাযোগ আছে কিন্তু, হিন্দি সিনেমা তো আমরা সবসময় দেখি টিভিতে। কাজে এগুলি সবগুলি কিন্তু এক একটা কারণ হতে পারে। আবার ধরুন, ভারতের দেখার মতো অনেক আছে, ভারত অনেক বড় দেশ। যারা পর্যটনের জন্য যায়, তারা যদি মনে করেন বরফ দেখতে যায়, ভারত দেখতে পারে। ভারতে দেখার মতো অনেক কিছু আছে। অনেকে কেনাকাটা করতে যায়, ঈদের কেনাকাটা অথবা বিয়ের কেনাকাটা, অনেকে ভারতে যায়। কিন্তু এই সমস্ত কারণে ভারতে, কিন্তু এগুলো কোনোটাই কিন্তু একদম কম্পালসারি না। এটা না হলে মানুষের জীবন বাঁচবে না তা কিন্তু নয়। দেখুন, গত 2 বছরে ভারতে এই পর্যটকরা যেতে পারেনি। না যেতে পারে আমাদের দেশে মানুষরা কি সব মারা গিয়েছিল। আমাদের দেশের ধরে সীমান্তবর্তী এলাকাগুলো, আমাদের এখানে লোকজনকে ব্যবসা পাতি সব গুটিয়ে ফেলেছিল, তাও তো গোটায়নি। আমাদের মানে মানুষের মন কি খুব খারাপ থাকতো, আমি যেতে পারছি না, তাও কিন্তু নয়। তাহলে সমস্যাটা কাদের হয়েছিল? সমস্যাটা কিন্তু ওদের হয়েছিল। কলকাতায় যে এলাকাগুলোতে বাঙালিরা যে থাকে, যে নিউ মার্কেটের আশেপাশে সদর স্ট্রিট, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে গত 2 বছরে ব্যবসা বাণিজ্যের ধস নেমেছিল। এবং ভারতীয় পত্রপত্রিকায়
এটা নিয়ে নানা রকম রিপোর্ট হয়েছে। 2024-25 অর্থ বছরে এই ব্যবসায়ীদের 1000 কোটি রুপির মতো ক্ষতি হয়েছিল। তাদের মুনাফা এটা হতো, এটা ব্যবসাটা হয়নি, তাদের ক্ষতিটা ওদেরই বেশি হয়েছিল। শিলিগুড়িতে যারা দার্জিলিং যেত তারা জানে শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে বাংলাদেশি পর্যটকরা একেবারেই ছিল না, ওদের ব্যবসাও খুব খারাপ ছিল। সীমান্তবর্তী যে ব্যবসাগুলি যেখানে আছে সেখানেও ব্যবসা কিন্তু খুবই ভয়ঙ্কর রকম খারাপ ছিল। তো ক্ষতি যদি হয় তাদের হয়েছে, তো আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু যাওয়ার সুযোগ পেয়ে এই যে হুমড়ি খেয়ে পড়া, এই মানসিকতাটা আপনারা কিন্তু চিন্তা করে দেখতে পারেন। কেন? দেখুন, আজকে এই ঘটনাটা নিয়ে ভারতেরই পত্রিকা ইন্ডিয়া টুডে তারা একটা স্টোরি করেছে, যে তার শিরোনাম ছিল হোয়াই থাউজেন্ডস অফ বাংলাদেশিস আর থ্রনিং ইন্ডিয়ান ভিসা সেন্টার ডিসপাইট টেনশনস। মানে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা টেনশন কাজ করছে, অনেকদিন ধরেই করছে, সেই টেনশনটা থাকা সত্ত্বেও কেন এরকম হাজার হাজার বাংলাদেশি ইন্ডিয়ান ভিসার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। কেন? তারা তাদের মতো করে ব্যাখ্যা করেছে নানাভাবে, কিন্তু এটা কেন হচ্ছে, এই ব্যাখ্যাটা আমাদের দিক থেকে কি আপনারা নিশ্চয়ই এটাকে একবার ভেবে দেখবেন কেন এটা কেন হচ্ছে। আসলে এখানে আমি যেভাবে বুঝি, এই যে একটা স্লোগান ছিল না আমাদের এখানে, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এই যে স্লোগানটা, এটা আমার বিবেচনায় একটা অপ্রয়োজনীয় স্লোগান ছিল। আমাদের দেশের সাধারণ মানুষ এই স্লোগানের সঙ্গে আমার ধারণা একমত নয়। আমরা ভারতের করদ রাজ্যে পরিণত হয়ে গেছি, এই ধরনের একটা কথাও কিন্তু দীর্ঘ সময় বলা হয়েছিল, যে ভারতের কাছে আমরা নতজানু হয়ে থাকি, এটাও বলা হয়েছিল আগের সরকারের আমলে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে। এই ধরনের ওদের বিরুদ্ধে এটা একটা কমন প্রচারণা ছিল। কোনো সন্দেহ নেই যে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারত সরকারের এক ধরনের সখ্য, এক ধরনের বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা মাঝে মাঝে আমরা বিব্রতই হতাম, কারণ যখন আমাদের কোনো মন্ত্রী বলতো ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা শুনতে আর যাই হোক আমাদের ভালো লাগতো না, কিন্তু উনি বলে আনন্দ পেতেন। আমাদের ওই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন, ভারতকে যা দিয়েছি ভারত চিরজীবন তা মনে রাখবে। হয়তো সেই মনে রাখারই প্রতিদান ভারত এখন দিচ্ছে আওয়ামী লীগের সেই পলায়নকারী লোকগুলো, যে নেতাগুলো, ওদেরকে ভারত তাদের এখানে আশ্রয় দিয়ে রেখেছে, এটা হতে পারে প্রতিদান। কিন্তু এগুলো আমরা খুব এনজয় করিনি। কিন্তু এর সঙ্গে আমাদের সরকার ওদের সরকার কি করছে না করছে, এর সঙ্গে কিন্তু ভারতের জনগণ এবং আমাদের জনগণের মধ্যে কী সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু নির্ভর আসলে করে না। যারা বিএনপি করতো তারা কি ভারত যেতেন না? যারা এমনকি এই যে দিল্লি না ঢাকায় যে স্লোগানের যে উদ্যোক্তা, জামাত শিবির অথবা ধরেন আপনার এনসিপি, তারা কি ভারত যান না, যেতেন না? আমরা তো এই সময়ও দেখলাম যে সার্জিস আলম তার পিতার চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন, সেই ছবিও আমরা দেখলাম। কাজে এটা কিন্তু সাধারণ জনগণের, মাস পিপুলের সেন্টিমেন্ট না। এই যে স্লোগানটা আমাদের এখানে দেওয়া হতো যে দিল্লি না ঢাকা, এটা আসলে ছিল একটা রাজনৈতিক স্লোগান। ভারত বিরোধিতা এই জিনিসটা আমাদের এখানে রাজনীতিবিদদের জন্য খুব মানে লাভজনক একটা, খুব মতলবী একটা টপিক। তারা এটা নিয়ে কথা বলে আরাম পায়, এটা নিয়ে মানুষের মধ্যে হুজুগ তৈরি করে আনন্দ পায়। কিন্তু আমাদের এবং ভারতের সম্পর্কটা আসলে পরস্পরের সঙ্গে আমি মনে করি যে খুবই গতিশীল সম্পর্ক। মানে ভারত ছাড়া আমাদের চলে না, আমাদের ছাড়াও ভারতের চলে না। ভারত যতই বলুক আমাদের লাগবে না ভাই। এই যে আপনাদের কত অর্থ বছরের যে অবস্থা, কলকাতার যে দোকানগুলির যে অবস্থা, বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলির যে অবস্থা, পর্যটনের যে অবস্থা, যে দেশের সবচেয়ে বেশি পর্যটক আপনার দেশে আসে, তাদের ছাড়া আপনাদের চলবে কেন? এটা একটা ইনকাম না আপনাদের? এটা বড় ইনকাম। আপনাদের হলো আমাদের লাগবে, আবার ধরুন আমাদেরও কিন্তু ভারতকে লাগবে, কারণ আমরা বিভিন্ন কিছু ভারত থেকে ইম্পোর্ট করি। যখনই আমাদের কোনো ধরনের খাদ্যপণ্যের সমস্যা হয়, চাউলের সংকট হয়, পেঁয়াজের সংকট হয়, আমরা কিন্তু ভারত থেকে ইম্পোর্ট করি, কারণ সেখান থেকে ইম্পোর্ট করতে গেলে আমাদের খরচটা কমে যায়। তো ওইখান থেকে ভারত থেকে কোনো পণ্য আমাদের এখানে কিনলে পরে আমাদের স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায় না। আবার ভারতকে সব কিছু দিয়ে দেওয়ার যে মানসিকতা, যেটা নাকি শেখ হাসিনা আমলে ছিল, সেটাও আমাদের জন্য আনন্দ, আমাদেরকে কোনোরকম আনন্দ দেয় না, ওটাও আমরা চাই না। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা রেখে, টিকিয়ে রেখে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাই। আমাদের প্রতিবেশী দেশ, অবশ্যই আমরা ভারতে যাব, কারণ কম খরচের পর্যটন ওখানেই আপনি করতে পারবেন। কোথায়? এই যে বড় বড় মিছিল, এই যে আপনার 1 কিলোমিটার লম্বা লাইন হলো যমুনা ফিচার পার্কের সামনে, মানে ভিসা কেন্দ্রের সামনে, এখান থেকে স্লোগান দিল না দিল্লি না ঢাকা, তোমরা দিল্লি যেও না? কেউ তো বললো না। কেন বললেন না আপনারা ভাই? আপনারা তো মহাবিপ্লবী, এই এনসিপির কথা বলছি, এই জামাত ইসলামের কথা বলছি, দিলেন না কেন? আমার তো ধারণা ওই লাইনের মধ্যে বহু এনসিপির সমর্থক এবং জামাতের সমর্থককে পাওয়া যাবে। কাজেই এটা, এই যে গায়ের জোরে ঝগড়া করা, পায়ে পা দিয়ে ঝগড়া করা, এটা জরুরি না আমাদের জন্য। আমরা পারস্পরিক সহাবস্থানে বিশ্বাস করতে চাই। আমরা চাই যে প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক, কারণ সেটাই দুই দেশের জনগণের জন্য ভালো। দুই দেশের সরকারের জন্য কি ভালো কি মন্দ ওটা ওনারা দেখুন, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা আমাদের ভালোটা বুঝতে চাই। এই যে 2 দিন পর পর পুশ ইন পুশ ব্যাকের যে খেলা চলে, এটা আমরা জনগণ এনজয় করি না।
এটা সরকারের উচিত সরকারি পর্যায়ে এইসব মীমাংসা করা। আমি এই যে 1.5 লাখ একদিনে পড়েছে ভিসার আবেদন, এটা দেখে আমি খুব খুশি হচ্ছি না, আমি খুব দুঃখিত হচ্ছি। কারণ আমাদেরও একটু ধৈর্য থাকা দরকার ছিল। আমরা কেন পাগলের মতো আচরণ করছি? যারা ওই স্লোগানটা দেন তাদেরকে বলবো, আপনারা একবার ভাবুন, আপনাদের স্লোগান এই সাধারণ মানুষের মধ্যে কি কোনো প্রভাব বিস্তার করতে পেরেছে? পারেনি। আপনাদের স্লোগান আপনারা যেটা বলেন এটা হলো গায়ের জোরে বলেন, এটা আমাদের পাবলিক সেন্টিমেন্ট না। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।